হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে ম্যাথ ক্লাস স্টার্ট করেছিলাম সেটাকে আজকে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, আজকে আমাদের 18 নম্বর ক্লাস হবে। এর আগে আমাদের 17টা ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে। মেনলি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বেস্ট করে প্রত্যেকটা ক্লাস করছি। ঠিক আছে, তো 2025কে যারা টার্গেট করছো, একদম প্রথম থেকে আমাদের ক্লাসগুলোকে ফলো করবে, দেখবে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করা আছে। ওকে, তার আগে দেখে দাও, সিআরপি একাডেমিতে বর্তমানে ফুল সাজেশন ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো, যেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু পেয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিস তোমরা আগে থিওরি পাবে, তারপর এমসিকিউ বেসড হবে। ঠিক আছে, আর মেনলি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করেই তোমাদের এই জিনিসটা রেডি করা আছে। আর এটার জন্য তোমাদের যে কোর্স ফি রাখা আছে সেটা হচ্ছে 499। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি পেমেন্ট নেই। আর এখান থেকে কোনো ডাউট থাকলে তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে ব্যাচ রিলেটেড কোনো ডাউট থাকলে। ঠিক আছে, ওকে। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছো, এটা সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল, অবশ্যই করে এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এখানেই পাবে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করা যায়। তো 1 নম্বর কোশ্চেনে আগে নিজেরা সলভ করো কি বলেছে দেখো। কোশ্চেনটা পড়ার জন্য আমি টাইম দেবো। বলেছে রমেনের বেতনের থেকে 20% বেশি। আচ্ছা, এখানে দুজন ব্যক্তির নামের কথা বলছে। একটা আছে রমেশ আছে আর একটা রমেন আছে। ঠিক আছে, আমি এখানে রমেশটাকে RAM দিয়ে ইংলিশেই লিখে দিচ্ছি, শর্টে হবে রমেশ। আর এখান থেকে রমেন, দুজন ব্যক্তি আছে। ক্লিয়ার? কিন্তু এদের যে ইনকাম বা যে স্যালারির কথা বলছে, বেতনটা, সেটা বলেছে একটা 20% বেশি হবে। আমরা প্রত্যেকে জানি 20%-এর ফ্র্যাকশন বলে কত, 1/5। তাহলে একজনের যদি 5 হয়, তাহলে 5-এর 20% করলে 1 টাকা হয়। তাহলে একজনের 5 হলে অপরের 6 হবে। তো কোশ্চেনে বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। তাহলে রমেনের বেতনের থেকে 20% যদি আমি বেশি করাই, তাহলে রমেনের বেতনকে আমি 5 ধরছি, কারণ 5-এর 20% হলে 1। তাহলে 1 বেশি হলে এটা 6 হয়ে যাবে। তাহলে 6:5 তাদের যে স্যালারি, তাদের রেশিও পেয়ে গেলাম, স্যালারির অনুপাতটা পেয়ে গেছি। ক্লিয়ার? একটু জাস্ট ওয়েট করো, আমি একটু প্রত্যেক দিনের মতো দেখে নিয়ে, আমি আজকে দেখতে ভুলে গেছি যে আমি এটা স্টার্ট করেছি কিনা। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট করেছি। ওকে, নাহলে দেখা গেল অনেকক্ষণ ক্লাস করানোর পর তখন মনে পড়লো। ওকে, দেখো বলেছে ফার্স্ট লাইনটা ভালো করে ক্লিয়ার করো। বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে, এই যে রমেন আছে তার বেতনের থেকে 20% বেশি। তার মানে কার থেকে বলেছে, কম্পেয়ারটা রমেনের সঙ্গে কম্পেয়ার করছে, তাই রমেনকে আমরা নিচের জনকে ধরছি, মানে 5 ধরছি। তাহলে 5-এর 20% করলে 1 টাকা হবে, তাহলে 1 বেশি হবে 5-এর থেকে, 6 হলো। এবার কোশ্চেনে বলেছে রমেশ যদি 33,750 টাকা সঞ্চয় করে, মানে সেভিংস করে থাকে, যা তার বেতনের 75%। ঠিক আছে, 75% মানে এত পার্সেন্টের যে কথা বলছে, শতাংশ, 75%-এর ফ্র্যাকশন বলে আমরা প্রত্যেকে কত জানি, 3/4 না? ভালো করে বোঝো, 75 বাই যদি 100 করে দাও, 25 দিয়ে কাটলে 3 বারে, 25 দিয়ে কাটলে 4 বারে, 3/4 হবে। ক্লিয়ার? কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি কোশ্চেনে বলেছে, রমেশের কথা বলছে, যে রমেশ যদি এত টাকা সঞ্চয় করে, তার বেতনের 75% সেটা। তাহলে দেখো রমেশের বেতন এখানে কত আছে, 6 ইউনিট। তাহলে 6-এর যদি আমি 75% বের করতে চাই, 3/4, দেখো 4 দিয়ে এই 6 কাটছে না, কাটলেও পয়েন্টে চলে যাবে, দশমিকে চলে যাবে। তাহলে এমন একটা নাম্বার আমি ওটাকে বানাই যাতে ওটা 4 দিয়ে কেটে যায়। তার জন্য আমি এই পুরো রেশিওটাকে আগে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো এটা 4×6 = 24 হয়ে গেল, আর এটা 4×5 = 20 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 24 ইউনিট যদি রমেশের থাকে ফার্স্টে বেতনটা, তাহলে সেটার 75% মানে 3/4 যদি করি, দেখো এটা 6 বারে কাটছে, মানে 3×6 = 18 হয়ে যাচ্ছে। তাহলে 18 ইউনিট আমি নিয়ে নিয়েছি। তাহলে এই যে 18 আছে, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে এইটা 33,000, মানে যেটা তার সঞ্চয়টা, মানে টোটাল আয়ের এত পার্সেন্ট হচ্ছে, মানে টোটাল আয় 24, তার 75% মানে 18, সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 33,750 টাকা। বোঝা গেছে? তাহলে 33,750-এর ভ্যালু এখানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাচ্ছি কত, এটাকে 18 দিয়ে ভাগ করে দাও। তাহলে
750কে যদি 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা, এটা কাটাকাটি করলে তোমার চলে আসবে হচ্ছে 1875, এটা চলে আসলো। তার মানে 1 অনুপাতের ভ্যালু এত। আর কোশ্চেনে বলেছে রমেনের বেতন কত। দেখো রমেনের বেতন কত এখানে, 20 ইউনিট। তাহলে এটার 20 ইউনিট বের করতে হবে, মানে 1 অনুপাতের ভ্যালু যদি এটা হয়, তাহলে 20 অনুপাতের ভ্যালু কি হবে, এটা 20 গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটাকে জাস্ট 20 মাল্টিপ্লাই করলেই চলে আসো। তাহলে এটা হয়ে যাবে 37,500, 37,500। অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, মানে ভালো কোশ্চেন। এটা তোমার এসএসসি জিডির 2024-এর কোশ্চেন। আজকে যে কটা কোশ্চেন ডিসকাস করব 2024-এরই কোশ্চেন, একদম কারেন্ট ইয়ারের কোশ্চেন। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে, নর্মাল সিম্পলিফিকেশনের কোশ্চেন, নাম্বার 2 এর কোশ্চেন। সলভ করো নিজের আগে। সিম্পলিফিকেশন আমরা জানি বদমাশের রুল ওয়াইজ ফলো করে। তো বদমাশের রুলে কি বলে, ফার্স্টে ব্র্যাকেটের কাজটা দেখতে হয়। ফার্স্টে ব্র্যাকেটের কাজ যদি দেখো, 9 এটাকে চাপ দিয়ে বিয়োগ করলে 5 আসবে, সিম্পল ব্যাপার, 5। আর আমরা জানি গুণ আর ভাগ একসাথে কাজ করা যায়, তাহলে 2 × 5, আর এই ভাগটাকেই গুণ করে দাও, এটা 1/2 করে লেখো, কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি 5 আসছে এখান থেকে। তাহলে এখান থেকে পুরো পোর্শনটার মান 5, আর এখান থেকে 6 আছে। তাহলে 6 যোগ 5, এটাকে যোগ করলে দেখো 11 আসছে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানে আর কোনো প্রবলেম থাকার কথাই নয় এই কোশ্চেনটা। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেনটায়, সলভ করো। তিনেরটা ভালো কোশ্চেন, তিনেরটা ভালো লেভেলের কোশ্চেন। অনেকে ভুল করবে, অনেকে দেখবে নাম্বার 14 এটা অ্যান্সার করবে, ঠিক আছে, 14 অ্যান্সার দেবে অনেকেই। অ্যান্সার করো কি বলেছে এটা। বলেছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের 7 গুণ হচ্ছে। মানে রাশি ধরো 10 বছরে 7 গুণ হচ্ছে, মানে কি, প্রথমে কিছু টাকা ছিল, এবার সেটা 7 গুণ হয়ে যাচ্ছে, 7 গুণ হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে কি, এটা প্রিন্সিপালও হবে আর সাথে ইন্টারেস্টও থাকবে, মানে এটা অ্যামাউন্ট পরিণত হয়। অনেকের এটা ডাউট থাকে যে ওটা কি অ্যামাউন্ট বলেছে, হ্যাঁ 7 গুণ হচ্ছে মানে অ্যামাউন্টের কথা বলছে। যদি সুদের কথা বলতো বলে দিত। ওকে, দেখো দেখো এটা 1 থেকে আমি ধরে নিলাম 7 গুণ হচ্ছে, তার মানে 1-এর 7 গুণ করলে কত হবে, 7ই হবে। তাহলে 1 থেকে 7 হচ্ছে, কত টাইম লাগছে, 10 ইয়ার্স। তাহলে 1 টাকা 7 টাকায় পরিণত হচ্ছে, তাহলে ক টাকা ইন্টারেস্ট পাচ্ছে সেটা বলো, 6 টাকা। তাহলে 6 টাকা যে ইন্টারেস্ট পাচ্ছে, তার মানে 1-এর উপরে 6 যোগ হচ্ছে, তারপর সাথে যাচ্ছে। তাহলে এই 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার কত বছর টাইম লাগছে, 10 ইয়ার। আর এটা যেহেতু সরল সুদ আছে, সিম্পল ইন্টারেস্ট, আর আমরা জানি সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর, ঠিক আছে, এভরি ইয়ার সেম থাকে, চেঞ্জ হয় না। মানে প্রথম বছরেও যদি 5 টাকা থাকে, পরের বছরেও 5 টাকা থাকবে, তারপরের বছরেও 5 টাকা থাকবে, কারণ রেট পার্সেন্টে কোনো পরিবর্তন আসে না। ক্লিয়ার? তাহলে দেখো কোশ্চেনে পরে বলে দিয়েছে যে 20 বছরের মধ্যে একই হারে সরল সুদের কত গুণ হবে, মানে রেটটা চেঞ্জ হবে না, কিন্তু 20 বছর পরে কত গুণ হচ্ছে নিজের, সেটা বের করতে বলেছে। তাহলে দেখো নর্মালি 10 বছরে সে 6 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে 20 বছরে কি হবে, এখানে 2 গুণ হয়ে যাবে না, এটাও 2 গুণ হয়ে যাবে না, কারণ রেশিওটা সেম মেনটেন করবে। রেশিও বাদ দাও, নর্মালি ঐকিক নিয়মেই ভাবো। তাহলে 20 বছরে দেখো এটা 20 বছর হয়ে যাচ্ছে, এটা 6 2 × 12। তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে 20 বছরে সে কত টাকা ইন্টারেস্ট জোগাড় করবে, 6 2 × 12 টাকা ইন্টারেস্ট জোগাড় করবে। তার মানে এখানে যদি 1 থাকে, তাহলে তার সাথে কত যোগ হবে, 12 যোগ হবে। তাহলে কততে পরিণত হচ্ছে, এটা 13-তে যাচ্ছে। তাহলে 1 থেকে এটা কততে যাচ্ছে, 12 যোগ হয়ে 13-তে যাচ্ছে। 1-এর সাথে 12 যোগ করলে 13, তার মানে কত অ্যান্সার হবে, 13 টাইমস, তার মানে 13 গুণ এটার অ্যান্সার হবে, 13 গুণ। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কারণ এটা দেখো 1 থেকে 13-তে যাচ্ছে। জাস্ট এখান থেকে 6 টাকা জোগাড় করতে 10 বছর লাগছে, তাহলে 20 বছরে কত হবে, 12 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে 1-এর উপরে 12 যোগ করে দাও, 13-তে যাচ্ছে, তার মানে 13 টাইমস। নেক্সট কোশ্চেন, সলভ করো কি বলেছে। নাম্বার 4 এর কোশ্চেনটা নিজেরা করো। আজকে মোটামুটি 20টা কোশ্চেন করে দাও ওখানে, 20টা 15টার বেশি করে দাও ওখানে আজকে।
ঠিক আছে, 15টার বেশি করে দেবো। একটু প্রত্যেকদিন তো আমরা 15টা করে করি, তো আজকে করে দেবো, ওখানে 15টার বেশি করে দেবো, কারণ আমি বলেছিলাম মাঝে মাঝে কোয়ান্টিটি বেশি দিয়ে দেবো ওখানে কোশ্চেনে। বলেছে বিক্রম একটি পরীক্ষায় 32% নম্বর পেয়েছে এবং 15 নম্বরের জন্য ফেল করেছে। যদি সে 57% নম্বর পায় তাহলে সে উত্তীর্ণ নম্বরের চেয়ে 10% বেশি পাবে। পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত? মানে কত পার্সেন্ট মার্কস পেলে পাস হয়ে যাবে। যেমন ধরো বলে দিল কোনো একটা এক্সাম পাস করতে গেলে 30% লাগবে, এটা পাসিং মার্কস। 30%-এর নিচে চলে গেলে ফেল হয়ে যাবে। তাহলে সেরকম একটা ব্যাপার যে মিনিমাম পাসিং মার্কস কত, মানে যেটা তোমার পেলে পাস করবে। যেমন মাধ্যমিকে ধরো 25%-এর কথা বলে না, সেরকম কেসটা যে 25% পেলে পাস হয়ে যাবে, 25 পেলে পাস হয়ে যাবে 100-তে, এরকম। দেখো কি বলে যায়, বিক্রম একটি পরীক্ষায় 32% নম্বর পেয়েছে, আমি লিখলাম ধরো 32% নম্বর পেয়েছে, কিন্তু সে 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে একটা জিনিস বোঝো, ধরো আমি কি করলাম, সেই 15 নম্বরের জন্য যে ফেল করছে তাকে আমি 15 নম্বর দিয়ে দিলাম, তাহলে সে কি করবে? পাস করে যাবে না, কারণ ওই 15 নম্বরের জন্যই তো অলরেডি সে ফেল করেছে। তাহলে 15 নম্বর যদি আমি তাকে দিয়ে দিই, সে পাস করে যাবে, তাহলে এইটুক হয়ে যাবে তার পাসিং মার্কস। এবার আর একটা জিনিস বলেছে, যদি সে 57% নম্বর পায়, আচ্ছা বুঝলাম 57% নম্বর পেলো, এবার কি হলো, সে উত্তীর্ণ নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পেয়ে গেছে, মানে যেটাই পাসিং মার্কস হতো তার থেকে 10 নম্বর বেশি পেয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি করলাম, তার থেকে 10 নম্বর কমিয়ে দিলাম। তাহলে 10 নম্বর কমিয়ে দিলে সে পাসিং লাইনে চলে আসবে না, মানে যেটাই এক্সাক্ট পাসিং মার্কস সেটাই চলে আসবে, কারণ যেহেতু 10 নম্বর বেশি পেয়েছে। আমি কমিয়ে নিলে নর্মাল পাসিং মার্কস হয়ে যাবে, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল, কারণ এটাও পাসিং মার্কস, এই সাইডেরটাও পাসিং মার্কস। এবার যেমন আমরা এক্স একদিকে নিই, নাম্বার একদিকে নিই, তেমনই পার্সেন্টেজ একদিকে নাও আর সংখ্যাগুলোকে একদিকে নাও, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে এইদিকে 32 থেকে এটাকে মাইনাস করে দাও, তো এটা হচ্ছে 5 হচ্ছে, আর এখান থেকে তোমার সিম্পল কত হচ্ছে, 2 হচ্ছে, 25। ক্লিয়ার? 25% সমান সমান কত হচ্ছে, এই 10 এদিকে নিয়ে আসো মাইনাসে, 10 আর 15 25, সিম্পল। তাহলে দেখো কাটাকাটি করলে 1%-এর ভ্যালু হচ্ছে 1, সিম্পল। তাহলে পার্সেন্টেজ আর সমান সমান এটা ইকুয়াল হয়ে যাচ্ছে, একই ব্যাপার। কোশ্চেনে বলেছে তাহলে পাসিং পার্সেন্টেজ কত হবে। দেখো অলরেডি 32% আছে, আমি যদি এই 15 মানে কত পার্সেন্টেজ সেটা যদি জেনে যাই তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 1 মানে 1%, তাহলে 15 মানে নিশ্চয়ই কত হবে, 15%। তাহলে যোগ করে দাও দুটোকে, তাহলে যোগ করলে কত হচ্ছে, 4, এটা 7, তার মানে দেখো 47%। বোঝা গেল? 5 আর 2 7 3 4, তাহলে 47%। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? এবার অনেকে এটা ভুল করবে এইভাবে, যে 32 আর 15কে যোগ করে 47 বানিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই কোশ্চেনটায় তোমরা অ্যান্সার হয়তো তুক্কা টাইপস হয়ে গেল, যে আন্দাজে করে দিলে মিলে গেল, কিন্তু এটা ভুল কনসেপ্টটা। এটা তখন, এটা কেন সেট হচ্ছে তোমাদের, এই মানে আন্দাজে করলে কেন সেট হচ্ছে, কারণ এখানে আমার ইকুয়েশন ওয়াইজ লাস্টে 1% মানেই 1 এসছে, তার জন্য এই 15 মানে তোমরা যখন আন্দাজে করছো তো ব্যাপারটা সেট হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন এক্সামিনার সবসময় এটা দেবে না, এক্সামিনার এমনভাবে দেবে, ধরো 1% মানে 2 আসলো, তখন আবার এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, 5-এরটা সলভ করো নিজেরা, হ্যাঁ, টাইম দিচ্ছি। দেখো কি বলেছে, সিম্পল। আচ্ছা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াই বেস্ট হবে, এটাকে করে দিয়েছে, ঠিক আছে, যাই হোক। আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে দেখতে, তো এটাকে মাইনাস করো, তো 12 হবে। 20 থেকে এটার মাইনাস করলে 12, আর 48 থেকে আবার এটাকে মাইনাস করলে কত হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা 6, 36 হচ্ছে। আর ব্র্যাকেটের মধ্যে এটাকে গুণ করলে 12 হয়, তো ভাগ দিয়ে, মানে 36 ভাগ দিয়ে 12 আছে, তো এটা কত বারে কাটে, 3 বারে। তাহলে বেসিক ব্যাপার, এটা আর টাইম দেবো না, 3 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। 20 টাকা ছাড়ের পর 220 টাকা চেয়ার বিক্রি হলে তাহলে লাভের শতাংশ কত হবে। দেখো খুব ভালো একটা কোশ্চেন, স্টার মার্ক করে রাখো প্রত্যেকে, কারণ এই প্যাটার্নটা খুব রিপিট করে, এই প্যাটার্নটা খুব রিপিট করে, এটা ভালো প্যাটার্নের কোশ্চেন, তো সলভ করো নিজের আগে।
নিজেরা সলভ করো, তারপর আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। টাইম নিয়ে করো, হ্যাঁ, অসুবিধা নেই, ভালো কোশ্চেন এটা। এই যে সেটটা পড়েছিল তাদের একটু ভালো সেট মানে লেভেলের কোশ্চেন ছিল। আদারওয়াইজ নর্মালি এখান থেকে আমি বলে দেব যে কোশ্চেনগুলো আমি করাবো সব প্রিভিয়াস ইয়ার, দেখবে 17+ করতেই পারবে এখান থেকে, 17+ করেই দেবে। ওকে, দেখো কি বলেছে। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। ক্লিয়ার? তাহলে তার ধার্য মূল্য, ক্রয় মূল্যকে আমি মনে করলাম 100, তাহলে 100-এর থেকে এটা কত 20% বেশি, মানে 120 হবে। এটা ধরো কস্ট প্রাইস, এটা তোমার মার্ক প্রাইস বলেছে। কারণ কোশ্চেনে বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি। এবার বলেছে 20 টাকা ছাড়ের পর 220 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আমি যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও করি, এটাও বলতে পারবে রেশিও যদি করা হয়, সিম্পল হবে, একবারে আমি বলে দিই রেশিওটা। রেশিও হচ্ছে 5 থেকে 6 হবে। এটা সিপি আর এটা এমপি। ক্লিয়ার? এটা গেল। কারণ আমি জানি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/5। তাহলে 5-এর উপর 1 বেড়ে যাবে, 5 থেকে 6। এবার ধরো সিপিটা আমরা 5x, এটা 6x ধরে নিচ্ছি। এবার অনেকের কথা হচ্ছে কেন এক্স ধরছি, এটা কারণ আছে। কিছু কিছু দেখবে আমি ম্যাক্সিমাম কোশ্চেন এক্স ছাড়াই তোমাদের করাই, এক্স ধরি না, এক্স ধরি না, কিছু এক্স ধরে টাইম নষ্ট করতে নেই। কিন্তু পার্টিকুলার কিছু কিছু কোশ্চেন আছে যেখানে এক্স ধরলে ইজি হয়ে যায়। ক্লিয়ার? যেমন এখানে ইজি হয়ে যাবে, কারণ আমরা জানি মার্কেট প্রাইস যেটা, সেটার উপরেই সবসময় ডিসকাউন্ট দেওয়া হয়। কিন্তু এখানে যে ছাড়ের কথাটা বলেছে সেটা 20 টাকা, মানে এক্স্যাক্ট ভ্যালুতে ছাড়ের কথা বলছে, মানে মূল্যটা কত ছাড় দিচ্ছে সেটা বলে দিচ্ছে ভ্যালুতে। কিন্তু যদি বলে দিত 20% ছাড় দিচ্ছে, তখন আমি এটাকে রেশিও দিয়েই কাজ করে নিতাম, এক্স এর প্রয়োজন ছিল না নর্মালি। তাহলে এখান থেকে আমি যদি 20 টাকা মাইনাস করে দিই, কারণ এটা বিক্রয় মূল্য, 6x যে টাকাটা বিক্রয় মূল্য, সেখান থেকে 20 বাদ দিলে যেটা চলে যাবে সেটা আমার ছাড় চলে গেল। তাহলে যেটা পড়ে রইলো সেটা আমার এসপি, আর সেই এসপির ভ্যালুটাই কোশ্চেনে বলে দিয়েছে 220 টাকায় বিক্রি হয়েছে। 220 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এখান থেকে ডিরেক্ট এক্স এর মান পেয়ে যাচ্ছ। দেখো এক লাইনে হয়ে যাচ্ছে 240, আর এখান থেকে 6 দিয়ে ভাগ করছো, দেখো 240 হচ্ছে, আর এটাকে 6 আছে, 6 দিয়ে ভাগ করে দাও, দেখো 4×6 = 24, মানে 40 পেয়ে যাচ্ছ। 40 পেয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে যদি এইটার মান আমি বের করতে চাই, যে সিপির মানটা, এক্স এর জায়গায় যদি 40 বসাই, 5×40, 4×5 = 20, তার মানে 200 টাকা। তার মানে তার কস্টিং কত ছিল, 200 টাকা। বিক্রি হচ্ছে কত টাকায়, 20, মানে 20 টাকা লাভে। 200 টাকার থেকে 220-তে বিক্রি হচ্ছে, তার মানে কি 20 টাকা লাভে। তার মানে 200-র উপরে 20-তে, তার মানে ফ্র্যাকশনে কত আসছে, 10। 1/10 মানেই আমরা জানি 10%। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটুকে কারো কিছু প্রবলেম থাকার কথা নয়। চলে আসুন নেক্সট, নাম্বার 7-এর কোশ্চেন। যেটা বেস্ট অ্যাপ্রোচ আমি সেটাই দেখাবো তোমাদের সবসময়, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। দেখো বোঝো, সিম্পলিফিকেশনে আমরা জানি ডিভিশনের কাজটা আমরা আগে করতে পারি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন একসাথে করা যায়। আর এটাও আলাদা গুণ আছে, তো এটাকে আলাদা আলাদা পার্ট করে নাও, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই নজরে তোমরা দেখবে। তো এটাকে ভাগ করলে অ্যাকচুয়ালি কত হয়, দেখো 2000 আছে, তার মানে এটা 504 হবে, 16 আছে না, 504 ভাগ করলে। আর এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে এটা গুণ করলে হচ্ছে 6 দুগুণি, এটা হচ্ছে 3×6 = 18, মানে 180, আর 6 দুগুণি 12, 180 আর 12 192, মাইনাস এটা 78, এটা পেয়ে গেলাম। তো এটাকে মাইনাস করে দিলে দেখো 504 তো আছে, ঠিক আছে, 78 থেকে যদি এটাকে মাইনাস করে দিই 92, তাহলে 4, 4 হচ্ছে, এটা হচ্ছে 4 হচ্ছে 82, 4 হচ্ছে 82 আর 10, তার মানে 14, তার মানে 14, 114, তাহলে এটা 8, আর এটা হচ্ছে 1, 618, 618 অপশন সিতে পাচ্ছি। বোঝা গেছে? 618 হয়ে যাবে অপশন সিতে। ওকে, বোঝা গেল, সিম্পল ব্যাপার, প্রবলেম থাকার কথা নয়। চলে আসুন নেক্সট কোশ্চেনে।
ওকে, এটাও ভালো কোশ্চেন। নাম্বার 8-এর কোশ্চেনটা সলভ করো, কি বলেছে। বলেছে 22 জন শিক্ষার্থী একটি ক্লাসের গড় ওজন, মানে টোটাল দেখো প্রথমে 22 জন আছে, তাদের যে গড় ওজন সেটা 42 বলেছে। যদি 33 কেজি এবং 39 কেজি ওজনের দুজন নতুন শিক্ষার্থী ক্লাসে যোগ হয়, তাহলে 24 জন শিক্ষার্থীর নতুন গড় ওজন কত হবে? অ্যান্সার করো। ওকে, সলভ করো নিজের আগে। হ্যাঁ, 22 জন শিক্ষার্থীর একটি ক্লাসে, আগে বোঝো ফার্স্টে 22 জন ছিল, গড় ওয়েট 42, একটা প্রসেস। আমরা জানি টোটাল যদি বের করতে চাই তাহলে এই 42 গড় যেটা, তার সাথে যতগুলো নাম্বার আছে 22 জন, সেটাকে গুণ করে দিলেই আমি তাদের যোগফল পেয়ে যাচ্ছি, মানে টোটাল পেয়ে যাব, টোটাল পেয়ে যাব। এটা সবাই জানো। এবার বলেছে যদি 33 কেজি এবং 39 কেজির নতুন দুজন অ্যাড হয়, তাহলে এদের সাথে আমি যদি আরও 33-এর একজন আর 39-এর একজনকে যদি অ্যাড করাই, তাহলে এখন এদের যোগফলটা এটা হচ্ছে। এবার এটা ডিভাইড হবে কতজনের মধ্যে? নতুন 24 জনের মধ্যে। টোটাল আগে 22 ছিল, এখন 2 জন এক্সট্রা, তাহলে এটাকে ভাগ করে কাটাকাটি করলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা কত? এটা হয়ে যাবে 41.5। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বেসিক উপায় এটা, এই একটা প্রসেস, তোমরা এটাই তোমাদের কাছে সব থেকে সহজ মনে হবে। কিন্তু দেখো একটা জিনিস বুঝে নাও, 22 আছে, আবার 42 গুণ করবে, তারপর আবার 33 যোগ করবে, আবার 39 যোগ করবে, ঠিক আছে, তারপর যে 24 দিয়ে ভাগ করবে, তারপর অ্যান্সার আসবে, মানে একটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, ঠিক আছে, ক্যালকুলেটিভ হয়ে যাবে। এবার সেটাকে আমি একটু সহজে যদি বলি, দেখো সেকেন্ড প্রসেস বলতে পারো, সেকেন্ড প্রসেস, সেকেন্ড মেথড। দেখো, মনে করো প্রথমে যে ওয়েটটা আছে সবার 42 করেই সবার আছে, মানে 22 জন আছে ক্লাসের ছাত্র, সবার 42 করেই, তাই গড়ে 42 দাঁড়িয়েছে। তাহলে 42 যদি আছে তাহলে আমি 42 ধরেই নিলাম। কিন্তু নতুন যারা এসছে তাদের তো 33 হয়েছে, মানে 42-এর থেকে কতটা কম? 42-এর থেকে দেখো এখানে 9-এর কমই হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 39, মানে এখানে দেখো 3-এর কম হচ্ছে, তার মানে টোটাল দেখো 12-র কম হচ্ছে, 12-র কম হচ্ছে। তাহলে এই 12-র যে কমটা কত জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে? এই 12-র কমটা 22 জনের মধ্যে এফেক্ট দেবে না, কারণ এরা দুজন তো কম নিয়েই ঢুকছে, 24-এর মধ্যে হবে না, এরা দুজন তো কম নিয়েই ঢুকছে, কিন্তু যে বাদ বাকি অ্যাভারেজটা মেনটেন করতে হবে, সেই অ্যাভারেজটা তো অন্যদের থেকে টেনে নেবে, তাই না? সেটা কতজনের মধ্যে থেকে টেনে নেবে? 22-এর মধ্যে থেকে। তাই 12/22 করে দেবে, দেখবে এখান থেকে মাইনাস হয়ে যাবে, দেখবে 42, এটা মাইনাসে থাকবে ওভারঅল, তাহলে -12/22 করলেও তোমাদের সেমি অ্যান্সার আসবে। ক্লিয়ার? বোঝা গেছে নাকি প্রত্যেকে বলবে। ওকে, এটা 42 থেকে তোমার যদি করে দাও নর্মালি অ্যান্সার চলে আসবে। কিন্তু এইটা হচ্ছে একটু মেন্টাল ক্যালকুলেশনটায় ফাস্ট হবে, এটাই মানে দেখে উত্তর করার মতো হয়ে যায়। আর এইটা হচ্ছে তোমার একটু খাটতে হবে এই সাইডেরটা করতে গেলে, কিন্তু তোমাদের এইটা সহজ মনে হবে, এটা কঠিন লাগবে এখন। নেক্সট 9-এর কোশ্চেনটা, এটাও স্টার মার্ক করো, এই কোশ্চেনটাকে স্টার মার্ক করো, আগে একটা বললাম সেরকম এটাকে স্টার মার্ক করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। খুব রিপিট করে এই কোশ্চেনটা, খুব রিপিট করে, খুব এসএসসির ফেভারিট প্যাটার্নের মধ্যে একটা। বলেছে একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরি করে। দেখো 60 মিনিট মানে কত? প্রত্যেকে জানি 1 আওয়ার, 1 ঘন্টা, ঠিক আছে। এবার বলেছে 300 কিলোমিটার দূরে যেতে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এটি তার স্বাভাবিক গতি 10 কিলোমিটার বাড়ায় পার আওয়ারে। তাহলে বাসের স্বাভাবিক গতিবেগ কত হবে? কোশ্চেনটা পড়ে নিয়ে এসো, এবার আমি একটু বোঝাই প্যাটার্নটাকে। ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা দূরত্ব আছে ডি, এটা বোঝানোর একটা প্যাটার্ন। ধরো এখান থেকে যখন যাচ্ছে কোনো একটা ব্যক্তি S1 স্পিড নিয়ে যাচ্ছে, টাইম লাগছে ধরো T1, আর এখান থেকে আবার আরেকটা ব্যক্তি যাচ্ছে ধরো S2 স্পিড নিয়ে, আলাদা স্পিড, তার টাইম লাগছে T2। তো এখান থেকে আমি যে দূরত্বর মানটা বলবো সেটা হয়ে যাবে S1 ইন্টু S2, আর নিচে S1 ডিফারেন্স S2, মানে বড় থেকে ছোটর মাইনাস করবে, ইন্টু T1 ডিফারেন্স T2, মানে এখানে টাইমের ডিফারেন্স।
বোঝা গেল? তাহলে বেসিক ভাবে ফর্মুলাটা কিভাবে মনে রাখবে যখন এরকম কথা বলবে যে একটা স্পিড, মানে কিভাবে এই প্যাটার্নটা মনে রাখবো? প্যাটার্নটা মনে রাখবো, কোনো কোনো ক্ষেত্রে বলে দেবে যে প্রথমে একটা বেগ নিয়ে চলছে, তারপরে বেগটা বাড়িয়েছে। যেমন এখানে দেখো প্রথমে এক বেগ নিয়ে চলছে, এখানে দেখো 10 কিলোমিটার পার আওয়ার বেগ বাড়াতে বলেছে, কিন্তু আগের বেগটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তো এমন কোশ্চেনে আমরা এই প্যাটার্নটা ইউজ করব, মানে এই ফর্মটাকে ইউজ করব, বা ফর্মুলা বলতে পারো। কোথা থেকে এসছে ডিটেলস বোঝানোর এখন দরকার নেই, নর্মালি মনে রাখো। S1 × S2, নিচে ডিফারেন্স ইন্টু টাইমের ডিফারেন্স পাশে। তাহলে এখান থেকে মনে করো ফার্স্ট স্পিড ধরো এস নিয়ে চলছে, পরে স্পিড 10 বাড়িয়েছে, যেটাকে আমরা S2 বলছি, সেটাকেই 10 যোগে লিখে দিচ্ছি। আর এখানে নিচে কি স্পিডের ডিফারেন্স, ডিফারেন্স করলে তো সেই 10ই আসবে। আর টাইমের ডিফারেন্স কত, কারণ 60 মিনিট দেরি করেছে, আর ওইটাকেই কভার করছে, আর ওটাকে কভার করা মানে কি টাইমের ডিফারেন্স ওটাই। তাহলে ওখান থেকে টাইমের ডিফারেন্স মানে 1 ঘন্টা হয়ে যাবে। 60 মিনিট লিখো না, কারণ এইটা মিনিটের থেকে আওয়ার্ডে যেতে হবে, কারণ এখানে সব দেখো আওয়ার্ড লিখেছি। আর এই যে 300 কিলোমিটার দেওয়া আছে দূরত্ব, মানে এই ডি এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম 300। তাহলে এখান থেকে একটা লাইন চলে আসছে না আমাদের, S × S+10, এটা মানে 300, আর একটা 0, 3000। এবার দেখো এটাকে সলভ করতে গেলে তোমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণে চলে আসছে, S² হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, হিট অ্যান্ড ট্রায়াল করব, মানে অপশন টেস্ট করব। এখানে নর্মালি 30 দেখতে পাচ্ছি, 30 মানে 5 আর 6 ব্রেক করা যায়, 5 আর 6 ব্রেক করা যায়। যেহেতু এখানে তিনটে জিরো আছে, এখানে জিরো করে দাও, এখানে জিরো করে দাও। তাহলে দেখো 50 আর 60কে গুণ করলে কত হয়, 5 6 30, আর এখান থেকে দুটো জিরো, দেখো এটাই হচ্ছে, তার মানে সেট করে যাচ্ছে। এটা আমরা হিট অ্যান্ড ট্রায়াল করলাম। তাহলে 50 মানে কি, এই যে এসটা, এইটা 50 ডিফাইন হচ্ছে, আর এটা এসের থেকে 10 বেশি মানে 60 ডিফাইন হচ্ছে। দেখো তো ম্যাচ করছে নাকি? হ্যাঁ ম্যাচ করছে। এবার অপশানে বলেছে বাসের স্বাভাবিক বেগ, মানে প্রথমে যে বেগটা, প্রথমে বেগ কত, 50। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের কাজে লাগবে কোন ফর্মটা, এই ফর্মটা কাজে লাগবে। ক্লিয়ার হয়েছে? চলে আসো নেক্সট কোশ্চেন। 10-এর নাম্বার 10-এর কোশ্চেনটা কি পড়েছে সলভ করো নিজের আগে। দেখো যে কোনো নাম্বার যখন 10 দিয়ে ভাগ করতে হয় তার ভাগশেষ কি হয়, খুব ইজি ব্যাপার। লিখে রাখবে যখনই 10 দিয়ে কোনো নাম্বারকে আমি ভাগ করি, লিখবে আমি যেটা যেটা বলছি, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হয় তার ইউনিট ডিজিটে যে নাম্বারটা হবে, বা ইউনিট প্লেসে যে নাম্বারটা হয় সেটাই রিমাইন্ডার। তাহলে এখানে ইউনিট প্লেসে 9 দেখতে পাচ্ছি, আমার অ্যান্সার এটা 9 হয়ে যাবে। এবার একটু ডিটেলসে বোঝো। ধরো আমি বলে দিলাম 233 একটা নাম্বার আছে, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত হবে। তাহলে রিমাইন্ডার সেট করার জন্য দেখো আমি 233কে একটা 30 বানিয়ে দিলাম, একটা 3 যোগে লিখে দিলাম, কারণ 10 দিয়ে ভাগ যাবে যে নাম্বারটা সেটা শেষে অবশ্যই 0 থেকে যাবে। তাহলে দেখো এইটা তো কেটে যাচ্ছে, তাহলে ভাগশেষ 0। তাহলে আলটিমেট এই 3 থাকছে, তার মানে এই শেষে যে 3 ছিল সেটাই তোমার রিমাইন্ডার হিসাবে কাজ করছে। তেমন এখানেও যদি ভালো করে কনসেপ্ট দেখো, 2 3 5 2 থাকলো আর 0, এটাকে আমি +9-এ লিখতে পারি, নিচে 10। দেখো এটা দিয়ে এটা কেটে যাবে, সিম্পল, 9 এক্সট্রা থাকে। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? সিম্পল ব্যাপার। করো 11-এর কোশ্চেনটা, একটু ওয়েট করো জাস্ট। সলভ করো। বলেছে একজন ব্যক্তি 1 টাকায় 35টি আম কেনেন, 30% ক্ষতি হলে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করবে। এটা স্টার মার্ক করে রাখো তো, এটা বর্তমানে খুব আসছে এই প্যাটার্নটা, শিখে রাখো কি হবে। এখানে ডিফাইন করছে যে 1 টাকায় 35টা আম কিনছে, বোঝো। তার মানে 1 টাকায়, 1 টাকায় 35টা আম কিনছে, তার মানে একটা আমের ভ্যালু কত হবে, সিম্পল ভাবে বোঝো, 1/35 রুপিস হবে, সিম্পল। তাহলে এটাই, একটা আম যখন কিনেছে 1/35 টাকায় কিনেছে, এটা তার একটা আমের ক্রয় মূল্য, কস্ট প্রাইস।
তাহলে কস্ট প্রাইসের উপরেই তো সবসময় লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্ষতি হচ্ছে 30%। 30%-এর ফ্র্যাকশন বলেও আমরা প্রত্যেকে জানি 3/10। তাহলে 10-এর উপর 3 কমে যাবে, যেহেতু ক্ষতি হচ্ছে। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করছি, 10-এর উপর 3 কমে 7 হচ্ছে। তো এটাকে কাটলে 5 বাড়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে বলো তো? এখান থেকে 1/5 10 কে 50। তার মানে এক টার্ম যখন বিক্রি করছে এই দামে, তখন তার 30% ক্ষতি হয়ে যাচ্ছে। এবার কোশ্চেনে বলেছে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করবে। দেখো এখানে এইটা আমরা যে বের করছি সেটা একটা আমের জন্য, কারণ এখানেও এই যে দামটা ছিল সেটা একটা আমের জন্য ছিল। তাহলে দেখো আমি এখানে যদি বলি যে একটা আম এই দামে বিক্রি করলে তার 30% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় বের করতে পারবো না। তাহলে 1 টাকায় কতগুলো আম বিক্রি হবে? এই 50টা ক্রসে এই সাথে গুণ করে দেয় একের সাথে, তার মানে কত হচ্ছে? 50। তার মানে 1 টাকায় কটা আম বিক্রি করলে তার 30% ক্ষতি হবে? 50টা আম। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? আর মনে রাখবে নিচে যেটা আছে 50, ওটাই অ্যান্সার হয়ে যায়। নেক্সট, নাম্বার 12-এর কোশ্চেনটা। এটাও ভালো কোশ্চেন। এটাও মানে এসএসসির ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা। ভালো সেট ছিল এটা, যার শিফটে পড়েছিল, মানে একদম কমন কোশ্চেন এগুলো। বলেছে 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, কিন্তু পরে দেখা গেল যে একজন শিক্ষার্থী ভুলভাবে 32-এর পরিবর্তে 23 করেছে। তাদের নম্বরের সঠিক গড় কত? ওকে, করো এটা, দেখো কি বলেছে। একটা জিনিস বোঝো, 13 জন শিক্ষার্থী আছে, তাদের গড় নম্বর কত? 130 আমি লিখলাম। যেটা গড় আছে না, সেটা মনে করো প্রত্যেকে 130 130 করেই পাচ্ছে, কারণ গড়ে যে নাম্বারটা থাকে সেটা সবার মধ্যেই থাকে, ডিস্ট্রিবিউট করা যায়। এবার ভুল করে 32-এর পরিবর্তে 23 লিখেছে। তার মানে যেটা লেখার দরকার ছিল 32, লিখেছে 23। তার মানে কম লিখেছে না? কত কম লিখেছে? 9 কম লিখেছে। এটুক তো বুঝতে পারছো, সিম্পল ব্যাপার, তাই তো? তাহলে 32-এর থেকে আমি 23 বাদ দিলে 9 পাচ্ছি। তাহলে এই 9টা তার কম লেখা হয়ে গেছে না? এবার সেই 9টা তাকে রিটার্ন করতে হবে অ্যাভারেজের মধ্যে। অ্যাভারেজের মধ্যে 9টা রিটার্ন করতে হবে, তাহলে আমার ঠিকঠাক হবে। তাহলে 9 যে রিটার্ন করবে, এই 9টা এখন কত জনের মধ্যে ডিভাইড হবে? 13 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো 9/13 করে দাও, তাহলে এটা কত হচ্ছে? 9/13 করলে এটা হয়ে যাবে 130, আর যোগ 9/13 যদি না করতে পারো 90 করে দাও। এটা 13 দিয়ে ভাগ করো, এখানে 0 পয়েন্ট দিয়ে দাও। আর 7-13 হবে না, 6 দিয়ে যাবে। 6-13 78 হয়ে যাবে। তার মানে পয়েন্টের পরে 6 আসবে, পয়েন্টের পরে 6 আসবে। তাহলে পয়েন্টের পরে 6 আছে কোথায়? দেখো এখানে আছে। এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই। তো অবশ্যই করে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কোনো ভুল নেই এতে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই হচ্ছে প্রসেস, একদম ফার্স্ট প্রসেস। কিন্তু তোমরা অনেকে কি করবে, সেই ভুলটা আমি বলে দিই, যেটা এক্সাম ওরিয়েন্টেড একদমই নয়। সেটা হচ্ছে তোমরা করবে এটাকে ফার্স্টে গুণ করবে। এই কারণে তোমরা ম্যাথসের স্কোর কম করো। এটাকে গুণ করে দেবে, তারপর এই নাম্বারটা নিয়ে ভাববে, ওটাকে আবার লিখবে, এটাকে ভাগ করবে, তারপরে বড় ক্যালকুলেশন হবে। ঠিক আছে? কিন্তু এটা করবে না। চলে আসো, নেক্সট কোশ্চেন কি বলেছে সলভ করো। এই সমস্ত জিনিস করতে গেলে ক্লাসে আসতে হবে। আর তোমরা দেখলাম আগের ক্লাসটা, রিজনিং ক্লাসটায় ছেলেপেলে কম দেখছো। কেন? এটা কি কারণে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবে। মানে পরীক্ষা সামনে যখন আসবে তখন দেখার চাহিদা বাড়বে, এরকম একটা ব্যাপার। এরকম বলেছিলাম যখন ক্লাস স্টার্ট করবো, বলেছিলাম একদম কন্টিনিউ, বলেছিলাম শেষ অবধি চলবে। তো শেষ অবধি তোমরা এখন থাকছো না কেন? দেখো কি বলেছে 13টা। বলেছিলাম মাঝে মাঝে আমি তোমাদের লাইভ ক্লাস নেব, প্লাস রেকর্ডেড ক্লাস সব সময় থাকবে, যেটা যাতে রেগুলারিটিটা মেনটেন করে। ক্লাস রেগুলারিটি মেনটেন করছে ঠিকঠাক। দেখো নাম্বার 13 সলভ করো নিজের আগে। এটাও, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আজকে সেটটায় খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইম দিচ্ছি, এটা করো তো, চেষ্টা করো আগে। বলেছে অঙ্কিত 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করছে। তাহলে 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করার অর্থ কি? মানে 100 টাকার জিনিসটা 90 টাকায় বেচে দেবে। ক্লিয়ার? মানে এটা ক্রয় মূল্য, আর এটা ধরো সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। যদি সে এটি 30% কম দামে ক্রয় করত,
তার মানে অ্যাকচুয়ালি 100 জায়গায় 30% যদি কমে কেনে, তার মানে এটা কততে যাবে, 70-এ যাবে। ক্লিয়ার? এবং 26 টাকা কমে বিক্রি করে, তাহলে তার লাভ 10% হতো। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 100 থেকে এটা 70-এ যাচ্ছে, মানে 30 কমে গেছে, এখান থেকে 30 কমে গেছে। এটায় প্রবলেম হয়ে যায়, আমরা আগে এই 26 টাকা কমটা নিয়ে ভাবি, কিন্তু তা নয়, ভাববে এইটাকে আগে নিয়ে ভাববে। কারণ আমি ধরো যেটাকে 100 টাকা জিনিসটা 70 টাকায় কিনতে পারছি, তখন এটার বিক্রির ফলে আমার 10% লাভ হচ্ছে। তার মানে এই যে 70-এর 10% কত হবে, 70-এর 10% আমি যদি লাভ দেখাতে চাই, তাহলে কত হবে, 7 টাকা লাভ হবে। তার মানে এটা 77-এ বিক্রি হচ্ছে। ক্লিয়ার? 77-এ বিক্রি হচ্ছে। তাহলে 90-এর জিনিসটা 77-এ বিক্রি হচ্ছে, তার মানে কতটা কমে বিক্রি হচ্ছে এখন, 13 কমে বিক্রি হচ্ছে। দেখো এটা 80 আর 10 90, তাহলে 13-র ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে যে 26 টাকা কমে বিক্রি হচ্ছে। 26 টাকা কমে বিক্রি হচ্ছে, তার মানে এখান থেকে কত মাল্টিপ্লাই আছে, 2 গুণে আছে। তাহলে এই যে 100-র ভ্যালুটাও কত গুণে থাকবে, 2 গুণে। তাহলে এটা হচ্ছে 200 টাকা, এটা তার ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস জিজ্ঞাসা করে সবসময় 200 টাকা, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটাকে স্টার মার্ক করে রাখো, খুব আসে, খুব আসে এক্সাম এটা। নেক্সট, নাম্বার 14। এটা বলার কিছু নেই, এটা বেসিক কোশ্চেন, সেকেন্ডের মধ্যে করো, এটা নিজেদের উপর ছাড়লাম, করো। ওকে, বলেছে একটি পোশাকের মূল্য 800 টাকা থেকে কমে 720 টাকা হলে কত শতাংশ হ্রাস পেয়েছে। অ্যাকচুয়ালি দেখো, 800 থেকে 720 হয়েছে, তার মানে কি 80 টাকা কমে গেছে না 800-র উপরে, দেখলে বুঝতে পারছো 10%। দেখো 800-র উপরে যদি 80 কমিয়ে দিই, ঠিক আছে, 800-র উপরে যদি 80 কমিয়ে দিই, তাহলে কত হয়, 10%। 100-এর রেসপেক্টে লেখারই দরকার নেই। দেখো এটা কত বারে যাচ্ছে, এটা দেখো 10 টাইমসে কাটছে, এটা দেখো 10 টাইমসে, এর লেখার দরকার নেই। অপশন ডি। নেক্সট, এইটা ভালো করো। একটা জিনিস বলে দিই, তোমরা মেনসুরেশনটা ভালো করে পড়ে যাবে, আমি করে দেবো ওখানে, ওটা ইউটিউবের উপরেই করে দেবো। মেনসুরেশনটা ভালো করে সুন্দর করে, মানে থিওরি পার্ট সহ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নেবো এটা ইউটিউবের উপরে, ঠিক আছে? তার জন্য বেশি পরিমাণে একটু কমেন্ট করে জানিও যে কে কে করতে চাও। এবার মেনসুরেশনটা কেন টার্গেট করছি, কারণ এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন থাকে যেগুলো খুব ইজি কোশ্চেন, যেমন এই টাইপের। এটা কিন্তু যে আজকে যা যা কোশ্চেন ডিসকাস করছি 2024-এর কোশ্চেন, কিন্তু এসএসসি খুব ইজিলি অ্যান্সার করা যায় এগুলো। দেখো গোলক, গোলক কোনটাকে বলে, ধরো ক্রিকেট বল হোক, ফুটবল হোক, যেটাকে 3D ফিগার আমরা বলি, তার একটা ব্যাসার্ধ থাকবে, একটা ক্রিকেট বলের হোক, ফুটবলের হোক। এখান থেকে 1 নম্বর ফর্মুলা যেটা আমাদের ইউজ হয় সেটা হচ্ছে আয়তনের ফর্মুলা ভি, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউ। আর 2 নম্বর ফর্মুলা টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা, মানে এই পুরো তলটাকে যদি বলা হয় পুরো ফুটবলের চারিদিক, সেটা সেটা হয়ে যায় 4 পাই r²। তো এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে এই ফর্মুলাটা। তাহলে এটা হচ্ছে 4 পাই মানে 22/7, আর r² মানে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 3.5, এটাকে দুবার লিখতে হবে, স্কোয়ার আছে না তার জন্য দুবার, 3.5, ব্যাস। এবার এটাকে সলভ করো, দেখো কি বলেছে। তো এই পয়েন্ট তুলে দিলে নিচে 10, তো এটাকে কাটলে 5 বারে কাটছে, এটাকে 5 দিয়ে কাটলে 2 বারে, এটাকে 2 দিয়ে কাটলে দেখো 2 বারে। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখো কত হচ্ছে বলো, 2 × 22, এটা 3.5। এবার অনেকে নিজেরা কিভাবে ক্যালকুলেশন কঠিন করে, দেখো কিভাবে কঠিন করছে দেখো তো, এই 22 আর 2 গুণ করে না অনেকে 44 বানিয়ে দেবে, তারপরে এই 35-এর সাথে গুণ করবে, তারপর এক ঘর দশমিক আনবে, এতে কিন্তু ক্যালকুলেশন বাড়বে। ব্যাপারটা বুঝো, আমি যদি 2-এর সাথে এটাকে গুণ করি, তাহলে দেখো 3.5 আছে, 2 গুণ করলে 7 হয়ে যাবে। তার মানে 22-এর সাথে 7 গুণ করা ইজি না, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 15, 154, খুব ইজি হয়ে গেল 154, অপশন ডি রাইট অ্যান্সার। অ্যাপ্রোচটা বোঝা গেল। এই ছোট্ট ছোট্ট পয়েন্ট কিন্তু কেউ বলবে না। নেক্সট, নাম্বার 16 সলভ করো।
ফার্স্টে দেখো ডিভিশন আর মাল্টিপ্লিকেশন কাজ একসাথে করা যায়। দেখো এখানে ডিভিশনের কাজ যদি আমি দেখি, এটাকে কাটলে কত বারে যাবে, 113। আর এটাকে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 500, 5 × 65, 565, 565, 565 হচ্ছে। আর এখানে মাইনাস দিয়ে আছে 443, তারপর মাইনাস। তাহলে দেখো বিয়োগটা এখানে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু নেগেটিভে আসবে। একটু ক্লিয়ার। এমনি মাইনাস তুমি বড় থেকে ছোটই করো, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 443 এটাকে মাইনাস করলে দেখো এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 122। তাহলে -122 অপশন ডিতে আসে। নেক্সট নাম্বার 17 এর কোশ্চেন সলভ করো নিজের আগে। 17 কোশ্চেনটা কি বলেছে? ওকে, আর কটা আছে? দুটো কোশ্চেন আছে, হয়ে যাবে। কেন বললাম না একটু বেশি কোশ্চেন আছে, অসুবিধা নেই। বলেছে একটি পণ্যের ধার্য মূল্য এই টাকা, বিক্রয় করছে এত টাকা, তাহলে ছাড় কত? বেসিক কোশ্চেন। তাহলে তোমার কাজ হচ্ছে এই টাকা থেকে এই টাকাকে মাইনাস করে দাও, তাহলে হয়ে যাবে 11800। আর এটা হচ্ছে 7 এটা 8, তাহলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 2 হচ্ছে 9 থেকে 10, 1 হচ্ছে এটা 8, এটা 0, আর এখান থেকে 4, 4012। তাহলে 4012 এটা ছাড় হচ্ছে কার উপরে, 11800 উপরে। তাহলে 100-এর রেসপেক্টে কত হবে, 100-এর রেসপেক্টে। তাহলে দেখো 0000 কেটে দাও, তাহলে এটা কাটলেই হয়ে যাবে। মোটামুটি এটা দেখে বোঝা যাচ্ছে 3-এর ক্লোজে যাচ্ছে। 3-এর 3 না, 400, এটা তো বেশি হয়ে যাবে। তো নর্মালি 3 গুণেই থাকবে, 3 গুণেই থাকবে। তো ভাগ করে দেখতে হবে বা ছোট করে কাটতে পারো, প্রবলেম নেই, এটা নিজেরাই করে নিতে পারবে। ওকে, তো এটা কাটলে তোমার চলে আসবে তা কত, অপশন বি 34%। নেক্সট 18টা সলভ করো। বলছে সোনু একা 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারে। দেখো সোনু করছে 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারছে, আর মনু একা 250 দিনে একটি টেবিল তৈরি করতে পারে। মনু 250 দিনে একটি টেবিল তৈরি করতে পারে। এবার বলেছে মনু কাজ শুরু করে কিন্তু 75 দিন করার পর ছেড়ে দেয়, বাকি কাজ সোনু কতদিনে শেষ করতে পারবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে খুব রিপিট করে এই কোশ্চেনটা। দেখো টোটাল কাজটা আমরা এদের এলসিএম ধরে নিই, তাহলে 125 250, এদের এলসিএম কত হয়ে যাবে, 250। এটা কত টাইমস, এটা হচ্ছে 2 টাইমস, এটা 1 টাইমস। ক্লিয়ার। এবার কোশ্চেনে বলেছে 75 দিন কাজ করেছে, মনু বলেছে 75 দিন কাজ করেছে। তাহলে এম এর এফিসিয়েন্সি কত, একদিনে এক কাজ করতে পারে, 75 দিনে কত কাজ করবে, 75 গুণ 1, 75 কাজ করবে। এই গুণ করার দেখানোর দরকার নেই, নিজেরাই বুঝতে পারছো 75 হবে। ক্লিয়ার। তাহলে টোটাল কাজ যেখানে তোমার ছিল 250, সেখানে যদি 75 হয়ে যায়, বাকি কত, 5, আর এখান থেকে হচ্ছে তোমার 8, 8 থেকে 15 হচ্ছে 7, 175 বাকি আছে। ঠিক আছে, 250 থেকে আমি 75 বাদ দিয়েছি, 175 রিমেনিং। তাহলে এই কাজটা কে করবে, সোনু করবে। কত এফিসিয়েন্সি নিয়ে, 2। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো অপশন ডি 87.5, 87.5 এত ডেজে কমপ্লিট হবে। বোঝা গেল বেসিক ব্যাপার। নেক্সট নাম্বার 19, 19 অব্দি রাখা আছে মনে হয় কোশ্চেন, যতদূর 20 লাস্ট কোশ্চেনটা মনে হয় রাখা হয়নি ভুল করে। ওকে, একটা কোশ্চেন মিস গেছে, ঠিক আছে পরে করে দেবো। কারণ বলেছে 3 জনের বর্তমান বয়স, তবু আজকে 5টা কোশ্চেন বেশি করছে। হ্যাঁ, এটা এসডব্লিউ দেওয়া উচিত, তবে আমি বলে দিচ্ছি, অনেকে এটা আটকাবে, এই কোশ্চেনটা অনেকে আটকাবে, কারণ আছে। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে কিছু কিছু কোশ্চেন আছে যেখানে এক্স ধরলে ইজি হয়ে যায় ব্যাপারটা, তো এটা সেই টাইপের কোশ্চেন। দেখো মনে করো তাদের 3 জনের যে বর্তমান বয়স, একটা বয়স ধরো 3p, একটা ধরো 5p, এক্স ধরিনি পি ধরেছি, আর একটা ধরো 7p। ক্লিয়ার। আমি যদি সবাইকে মার্চ করে দিই, তাহলে টোটাল কত হচ্ছে প্রেজেন্ট টাইমে, 5 আর 7 12, আর 3 কত 15, তাই তো। দেখো 8 আর 7 15, হ্যাঁ ঠিক আছে, 15p হচ্ছে।
এটা প্রেজেন্ট টাইমে তাদের যোগফলটা, পি এর কিছু না কিছু ভ্যালু আছে। এবার কোশ্চেনে বলেছে 6 বছর আগে তাদের বয়স ছিল 87, যোগফল ছিল তাদের। তাহলে দেখো 6 বছর আগে মানে কি, প্রথম যে ব্যক্তি আছে তারও 6 কম মাইনাসে যাবে, এটারও 6 মাইনাসে যাবে, এটারও 6 মাইনাসে যাবে, টোটাল কত মাইনাসে যাবে, 6, 12, 18। তার মানে 18 মাইনাস করলে তাদের যোগফলটা পেয়ে যাবো, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 87। তাহলে ডিরেক্ট এখান থেকে তুমি পি এর মানটা বের করতে পারো। এটাকে মাইনাসের থেকে প্লাসে নিয়ে আসো 18কে, তাহলে 87 আছে, তার সাথে যদি 18 যোগ করে দাও 105 পাচ্ছি, আর 15 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে দেখো কতবারে কাটে, 7 বারে। তাহলে পি এর যে ভ্যালুটা সেটা 7 পেয়ে গেছি। তাহলে পি এর ভ্যালু যদি 7 হয়, তাহলে প্রেজেন্ট টাইমের মান আমি ইজিলি বের করতে পারবো। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 3 গুণে এটা 7 গুণে করে দাও, 3 এর সাথে 3 সাথে 21, তারপরটা 5 সাথে কত 35, আর 7 সাথে 49। তাহলে অ্যান্সার 21, 35, 49। তাহলে 21 আছে কোথায়, 21, 35, 49 অপশান সিতে দেখতে পাচ্ছি, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 7 গুণে আছে, প্রেজেন্ট টাইমের এজটা কত হবে। এই যে 18-র কেসটা, এটা অনেকে বুঝতে পারবে না, এর জন্য প্রবলেম হয়ে যাবে কোশ্চেনটায়। ঠিক আছে, অনেকেই করতে পারবে না এই কোশ্চেনটা। বেসিক, এই কারণেই বলা হয় বেসিক জিনিসটা স্ট্রং থাকা দরকার। ক্লিয়ার, সবসময় মাথায় এটা ঢুকিয়ে রাখবে না যে এক্স ছাড়া হবে না, এক্স ছাড়া, আরে এক্স দিয়েই আমরা ফার্স্টে অঙ্ক করা শিখেছি, তারপর আমরা শর্টে গেছি। তো এক্স জিনিসটা ভুললে কি করে চলবে, তার জন্য নর্মালি কনসেপ্টগুলো জানতে হবে। বেসিক জিনিস ক্লিয়ার না, আজকে দেখো দুটো জিনিসের উপর আমরা বেসিক জিনিসের উপর ডিসকাস করেছি, এই একটা আর একটা কোশ্চেন আমি মনে হয় আগে দেখেছি, মনে পড়ছে না কোনটা, ঠিক আছে, তো ওটার উপর ছিল। তো এখানে বেসিক যার একদম স্ট্রং আছে, তো সে ইজিলি নামিয়ে দেবে এই কোশ্চেনটা। ওকে, চলো, তো আজকে এই অবধি রাখবো। এই অবধি ছিল মনে হয়, একটা কোশ্চেন নেই, হ্যাঁ একটা কোশ্চেন নেই। চলো, ব্যাচের কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। আর সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে, কারণ ওখানে তোমরা পিডিএফ বলো, যাবতীয় স্টাডি মেটেরিয়াল সমস্ত ওখানেই তোমরা পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কও দেওয়া হবে সব কিছু। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ক্লাসটা তোমরা ঠিকঠাক টাইমে দেখতে পাও। আমরা এক্স্যাক্ট 9টার সময় ক্লাসটাকে তোমাদের আমি আপলোড করে দিই, আর ওই টাইম থেকে ক্লাস স্টার্ট হয়ে যায় প্রত্যেক দিনের মতো। চলো, আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট সবাইকে।